প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন ওয়ার্ল্ড দেখার। সাথে আছি ডাক্তার সজল আশফাক। দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করে থাকি। সেই সঙ্গে আমরা চেষ্টা করি সেই বিষয়ের উপর একজন বিশেষজ্ঞকে হাজির করতে এবং যার কাছ থেকে আমরা এই বিষয়ে বিভিন্ন আলোচনা করি। দর্শক, আজকেও তেমনটি হচ্ছে। আজকে আমরা কথা বলবো এডিএসডি নিয়ে। তবে এডিএসডি চিকিৎসা আজকে আমাদের আলোচনায় প্রাধান্য পাবে, কারণ এর আগে আমরা এডিএসডির উপসর্গ এবং এডিএসডি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা চিকিৎসার বিষয়টা একটু আলোচনা করব। তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথির সঙ্গে, যার সাথে আমাদের এর আগে কথা হয়েছিল এডিএসডি নিয়ে। তিনি হচ্ছেন ডক্টর খন্দকার তাহের, বোর্ড সার্টিফাইড সাইকিয়াট্রিস্ট। আসুন পরিচিত হই ডক্টর খন্দকার তাহেরের সাথে। ডক্টর খন্দকার তাহের, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এডিএইচডি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার নিয়ে তার চিকিৎসা এবং প্রতিকার নিয়ে আমরা আলোচনা করব। জি, ধন্যবাদ ডক্টর খন্দকার তাহের। আপনার সাথে এর আগে আমরা এডিএইচডি নিয়ে কথা বলেছি এবং তখন চিকিৎসার বিষয়টা বিস্তারিত আলোচনা করা হয়নি। তো আজকে যেহেতু চিকিৎসায় আমরা আলোচনা করব, তার আগে একটু ছোট্ট করে আমার মনে হয় যে দর্শকরা যাতে বুঝতে পারেন কি নিয়ে আলোচনা করছি, একটু যদি সূত্রটা ধরিয়ে দেন যে এডিএইচডি বিষয় মানে কি। আচ্ছা, প্রিয় দর্শক, এই বিষয়টি একটি মানসিক অবস্থা। সাধারণত আমরা 5 বছর অথবা 6 থেকে শুরু করে 12 বছরের শিশু কিশোরদের ভেতরে যদি অ্যাটেনশন মনোযোগের ঘাটতি থাকে, সেই সাথে হাইপার অ্যাক্টিভিটি অর্থাৎ কোনো কাজ অতিরিক্ত করতে থাকে এবং সে অস্থির থাকে এবং বিভিন্ন ধরনের ডিসঅর্ডার অর্থাৎ বিশৃঙ্খল আচরণ শুরু করে, এবং সেই সাথে তার ডিসঅর্গানাইজেশন অর্থাৎ যে কাজগুলো তার দৈনন্দিন জীবনে করে সেগুলো যদি সে গুছিয়ে করতে না পারে। সো আমরা একদিকে পাচ্ছি ইনঅ্যাটেনশন, আরেকদিকে পাচ্ছি হাইপার অ্যাক্টিভিটি, অথবা শুধু ইনঅ্যাটেনশন অথবা কিছু ডিসঅর্গানাইজেশন, অথবা উভয়ই যদি 12 বছরের নিচের কোনো শিশু এবং কিশোরের মধ্যে থাকে, এবং সেটা দুটো জায়গায় থাকতে হবে কমপক্ষে 6 মাস। এই বিশৃঙ্খল আচরণ, অমনোযোগিতা, তারপর যে রিপিটেড হাইপার অ্যাক্টিভিটি, অতিরিক্ত কর্ম উদ্যম, এটা যদি স্কুলে থাকে এবং বাসায় থাকে, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। শুধু বাসায় যদি কোনো শিশু অতিরিক্ত হইচই অথবা রেস্টলেস, অস্থির অথবা অতিরিক্ত কাজ করে হাইপার অ্যাক্টিভ হয়, সেটা তদন্ত করে দেখতে হবে যে স্কুলেও সেটা করে কিনা। এই জন্য এডিএইচডি ডায়াগনোসিস করতে গেলে আমাদের দুটো অবস্থানটা জরিপ করতে হয়। সেই জন্য কতগুলো প্রশ্নমালা রয়েছে, সেগুলি আপনারা স্কুলের যে সোশ্যাল হেলথ ওয়ার্কার আছেন তিনি আপনাকে দিবেন, অথবা ফ্যামিলি ফিজিশিয়ান অথবা পিডিয়াট্রিশিয়ান তাদের কাছেও থাকে। আমরা আজকের এই অনুষ্ঠানে যে এডিএইচডির কথাটা আলোচনা করছি এটি উত্তর আমেরিকা প্রেক্ষাপটে, কেননা আমাদের বাংলাদেশে শিশু কিশোরদের ভেতরে এডিএইচডি রোগ নির্ণয় করে তার প্রতিকার চাওয়ার ঐতিহ্য এখনো ঘরে ওঠেনি। আশা করি বুঝতে পেরেছেন। জি, ধন্যবাদ ডক্টর খন্দকার তাহের। তো আমরা ধারণা একটা পেলাম, কারণ এর আগে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো চিকিৎসার ব্যাপারে যদি আলোচনা করতে চাই, আসলে চিকিৎসার বিষয়টা এখানে অনেকগুলো প্রসঙ্গ আছে। আপনি বলছেন যে স্কুল থেকে অনেক সময় তারা একটা চিকিৎসার সূচনা করতে পারে, আরেকবার পরিবার থেকে উদ্যোগী হয়ে করতে পারে। তো এটা তো নিশ্চয়ই কোন জায়গা থেকে করবে সেটা একটা বিষয় আছে। পরিবার থেকে করবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, কারণ আমাদের কমিউনিটিতে আমরা দেখি যেটা আমাদের মধ্যে সবকিছুকে অস্বীকার করার একটা প্রবণতা থাকে, বিশেষ করে মানসিক সমস্যার বিষয়ে। এবং সেখানে যদি আমার নিজের সন্তান হয় সেটা তো আরো বেশি না। তো আপনি কি বলেন, মানে ইনিশিয়েটিভটা কি এসব ক্ষেত্রে স্কুল থেকে হয়? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো
একটি শিশুকে যখন আপনি ছোটবেলা থেকে তাকে গড়ে তুলবেন, তখন তার জি। আচরণের প্রতি আপনার লক্ষ্য রাখতে হবে। সেই ক্ষেত্রে যখন সে 5 বছর অতিক্রম করে 6 বছরে পা দিবে, ঠিক হুম, হুম। তখন তার ক্লাসরুমে, যেমন একটা শিশু সে এলিমেন্টারি ক্লাসগুলোতে খুব ভালো করেছে, কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা গেল যে ক্লাসে সে পরীক্ষায় খারাপ করছে। এটা একটি জি। বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে শ্রেণী শিক্ষক, ক্লাস টিচার অথবা স্কুল সোশ্যাল ওয়ার্কার যখন আপনার কাছে অভিযোগ করবে, সেটাকে সাংস্কৃতিক ঐতিহ্য মনে করে ভুল ব্যাখ্যা আপনারা দিবেন না। এটি উন্নত একটি দেশে আমরা বসবাস করছি, উত্তর আমেরিকায়। এখানে নিরপেক্ষতা নিয়ে এই কর্তৃপক্ষের অভিযোগটাকে আমলে নিতে হবে। সাধারণত দেখা যায় যে যে সকল শিশু হাইপার অ্যাক্টিভ ক্লাসরুমে, তারা হুম, বিভিন্ন হুম। ধরনের ছোটখাটো দুর্ঘটনা ঘটায়। তারা সবসময় অন দ্য গো থাকে, তারা টার্ন নেওয়ার সময় আঘাতপ্রাপ্ত হয়, তারা প্রশ্ন করার আগে উত্তর দিতে থাকে, তারা একবারে একসাথে অনেকগুলো কাজ করতে থাকে, তারপরে পরীক্ষায় তারা অত্যন্ত অমনোযোগিতার কারণে তারা পরীক্ষায় খারাপ করে। একাডেমিক যে অ্যাচিভমেন্ট গুলো, এগুলো ক্রমান্বয়ে দুর্বল হতে থাকে, এবং সেই সাথে তার অ্যাক্টিভিটি, যে সব সময় সে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে যেটা তাকে আনন্দ দেয় সেগুলো, এবং তার যে হোমওয়ার্ক গুলো থাকে সেগুলো সে গুছিয়ে করতে পারে না, এবং ফোকাস করতে সমস্যা হয়। তাহলে আমরা তিনটা জিনিসকে একত্রে এখানে দেখতে পাচ্ছি। একটি হচ্ছে কোনো শিশু 6 বছরের বাচ্চা থেকে নিয়ে 12 বছর পর্যন্ত যদি অমনোযোগী হয়, অর্থাৎ তাকে আপনি বলছেন তার জন্য, কিন্তু সে না শুনেই, অর্ধেক শুনেই কাজটা শুরু করে দিয়েছে, তাহলে চাহিদা অনুযায়ী সে কাজটি সম্পাদন করতে পারে না। এই যে পারে না, এতে তার পড়াশোনা মনে রাখতে পারে না, কোনো পড়াশোনার কোনো পাঠ, কোনো লেসন সে সেটাকে বোঝে না, এবং তার প্রতিফলন ঘটে পরীক্ষার ফলাফলে। সেই সাথে শিশু ক্লাসরুমের শৃঙ্খলা ভঙ্গ করে। যখন শৃঙ্খলা ভঙ্গ করে, তখন সামষ্টিক জনস্বার্থে স্কুল কর্তৃপক্ষ গার্ডিয়ানকে ওয়ার্নিং অথবা একটা চিঠি দিয়ে জানায়। তখন আমাদের দেশের যারা অভিভাবক আছেন, তারা জিনিসটাকে হালকাভাবে দেখে অন্য একটি ব্যাখ্যা দাঁড় করান এবং সেটাকে ইগনোর করেন। আমরা সবাই আশা করে থাকি যে আমাদের যে শিশুরা রয়েছে তারা বড় হয়ে চিকিৎসক হবে, ইঞ্জিনিয়ার হবে, আইনজীবী হবে। প্রত্যেক বাবা মামাই চান যে তার শিশু বড় হয়ে অনেক বড় শিক্ষিত এবং মার্জিত এবং প্রতিভাবান হয়ে বড় হয়ে উঠুক, সেটা আমাদের চাহিদা। কিন্তু এই চাহিদা পূরণ করতে গেলে আপনাকে কতগুলো বাস্তবতার মুখোমুখি হতে হবে। এই শিশু যে কোনো কারণ ছাড়াই সে এডিএইচডি যে অসুস্থতা, সেটাতে আক্রান্ত হতে পারে। এখন আক্রান্ত হলে শিশুকে অভিযোগ করা যাবে না এবং কর্তৃপক্ষকে অভিযোগ করা যাবে না। আপনারা তখন যে প্রাইমারি হেলথ কেয়ার যিনি দিয়ে থাকেন, অথবা শিশু রোগ বিশেষজ্ঞ পিডিয়াট্রিশিয়ান অথবা ফ্যামিলি ফিজিশিয়ান অথবা চাইল্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিক সার্ভিসেস যেখানে প্রোভাইড করা হয়, সেখানে আপনারা যদি যান, তখন তারা দুটো ফর্ম আপনাদেরকে দিবে। এই ফর্মগুলোর ভিতরে একটি অভিভাবক নিজে পূরণ করবেন এবং আরেকটি ফর্ম স্কুলের টিচার পূরণ করবেন। তারপর সেগুলোকে ক্লিনিকে যখন নিয়ে যাবেন, তখন সেগুলো স্কোর করার পর তারা দেখবে যে তার সিগনিফিকেন্ট ইনঅ্যাটেনশন এবং হাইপার অ্যাক্টিভিটি ধরা পড়ছে কিনা। যদি ধরা পড়ে থাকে এবং আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে শিশুটি বাসায় এমন আচরণ করে যে যে সবসময় সে চঞ্চল। আমরা কতগুলো শব্দ বাংলাতে শিশু লালন পালনের ক্ষেত্রে মানে বলে থাকি, যেমন চঞ্চল, চপল, উদ্দাম, এগুলো ভালো অর্থে বলে থাকি, কিন্তু আমাদের বাংলা ভাষায়
প্রয়োজনীয় শব্দাবলী নেই যে শিশুর ডিসফাংশনটুকু সুন্দর করে আমরা উপস্থাপন করব অথবা বুঝতে পারবো। সেক্ষেত্রে ইংরেজি ভাষায় আমাদেরকে আশ্রয় নিতে হবে। যখন বলা হবে ইনঅ্যাটেন্টিভ হাইপার অ্যাক্টিভিটি, তখন এটাকে বুঝতে হবে যে এটি একটি কারিগরি পরিভাষা, সেটা আপনাকে বুঝতে হবে এবং বিশেষজ্ঞের মাধ্যমে ওই শিশুর একটা চিকিৎসা করতে হবে। প্রথমে হচ্ছে রোগটা নির্ণয় করতে হবে, কেননা এই ধরনের হাইপার অ্যাক্টিভিটি অথবা এই ধরনের মানে অমনোযোগিতা অন্য অসুখেও থাকতে পারে, সেটা লক্ষ্য রাখতে হবে। আমরা কখনোই অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার, যেটা শিশু একদম 3 বছর বয়স থেকেই অমনোযোগী হয়ে যায়, তার পরিচিত ভুবনে সে বসবাস করতে থাকে এবং আশেপাশের পরিবেশ প্রতিবেশের সাথে তার কোনো যোগাযোগ থাকে না, তারও একটা হাইপার অ্যাক্টিভিটি কিন্তু থাকে, কিন্তু এটি ভিন্ন একটি অসুস্থতা। অর্থাৎ একটি শিশু সুস্থভাবে বড় হওয়ার পর 5 থেকে 6 বছর বয়সের পর যদি তার হয়, তাহলে আমরা কি পেলাম যে 5 থেকে 6 বছর পর্যন্ত তার ভেতরে স্বাভাবিক আচরণটা ছিল, মনোযোগিতা ছিল, ফাংশনালিটি ছিল, সে এলিমেন্টারি স্কুলে তার পারফরমেন্সটা সন্তোষজনক ছিল। কিন্তু 6 যখন পা দিল, তখন দেখা গেল যে ক্রমান্বয়ে শিশুর শিক্ষাগতা মানে পারফরমেন্স, দক্ষতা এবং পরীক্ষা সফলতা এগুলো কমে যাচ্ছে। সেই সাথে সে বাসায় এবং বাইরে এবং গার্ডিয়ানরা লক্ষ্য করছে যে শিশুটি অতিমাত্রায় সে হাইপার অ্যাক্টিভ হয়েছে। আমার কাছে সঠিক বাংলা নাই যে হাইপার অ্যাক্টিভ বলে আপনাদেরকে কি বুঝাবো। অর্থাৎ অতিরিক্ত কাজগুলো যখন করতে থাকে, তো যাবতীয় জিনিসগুলোকে নিয়ে আমাদের দুটো প্রশ্নমালা থাকে কাগজে ছাপানো। সেই প্রশ্নমালাগুলো যে কোনো ডাক্তার, প্রাইমারি কেয়ার অথবা পিডিয়াট্রিশিয়ান অথবা সাইকিয়াট্রিক ক্লিনিকে গেলে পাওয়া যায়, অথবা আপনারা উত্তর আমেরিকার স্কুলগুলোতে সোশ্যাল ওয়ার্কারের কাছে সেটি পাবেন। সেই প্রশ্নমালাগুলো একটি কপি আপনি বাসায় নিয়ে আসবেন, আরেকটি কপি আপনি স্কুলের শ্রেণী শিক্ষককে দিবেন এবং 2টা কপিকে স্কোর করার পর, অর্থাৎ সেখানে কিছু প্রশ্ন আছে, যদি জিনিসটি দেখা যায় কিংবা পাওয়া যায় তাহলে টিক মার্ক দিতে হবে। এইভাবে একজন প্রশিক্ষিত কাউন্সিলর অথবা সোশ্যাল ওয়ার্কার অথবা সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্ট সেগুলোকে দেখে রোগটি নির্ণয় করে বলবে যে এই শিশুর এডিএইচডি হয়েছে, তারপর তার চিকিৎসার ব্যবস্থা নিতে হবে। যাই হোক, যেভাবেই সেটা মানে ডায়াগনোসিস হোক, তারপর তো চিকিৎসায় যেতে হবে। তো এই চিকিৎসাটা কিভাবে শুরু হয়? মানে সবকিছুরই তো একটা নিয়ম আছে, বা রোগীর যদি বলি এই সমস্যাটা কত দূর, নানান বিবেচনা এখানে থাকতে পারে, বিবেচনা করতে হবে অবশ্যই। ডক্টর আশফাক, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে শিশুর বাড়ন্ত একটি শরীর রয়েছে, আমাদেরকে চিন্তা করতে হবে যে শিশুর যখন 6, 7, 8 বছর বয়সে তার শরীরের বিভিন্ন ধরনের হরমোনের পরিবর্তন ঘটে, তারপর শরীরের বিকাশ ঘটে, কতগুলো হাড্ডি রয়েছে, বোন রয়েছে, লং বোন রয়েছে, সেগুলো গ্রোথ হয় এবং তার যে শরীরের বিভিন্ন ধরনের নিউরোট্রান্সমিটার সেগুলোর উৎপাদন ক্ষমতাও ধীরে ধীরে বাড়তে থাকে। তাহলে যে ওষুধটা আমরা দিব সেটা অত্যন্ত সতর্ক অবস্থায় তাকে দিতে হবে। অর্থাৎ আমরা যেটা বলতে চাই যে এটি একটি সাইকিয়াট্রিক চাইল্ড অ্যাডোলেসেন্ট যে ক্লিনিকগুলো রয়েছে সেখানে একজন সাইকিয়াট্রিস্টের আন্ডারে, অর্থাৎ তার তত্ত্বাবধানে প্রথমে ওষুধগুলো নিতে হবে। তার আগে কিছু পারিবারিক ইতিহাস জানতে হবে, যেমন শিশুর পরিবারে যদি হৃদযন্ত্রের কোনো অসুস্থতা থাকে, যেমন হার্ট রিলেটেড কিছু যদি থাকে এটি, তারপরে তার অন্য কোনো সমস্যা আছে কিনা সেটা এই ফ্যামিলি ডক্টর থেকে একটি রিপোর্ট নিতে হবে। তারপর নেওয়ার পর তাকে এই চিকিৎসার জন্য তৈরি করতে হবে। এক্ষেত্রে আমরা যে জিনিসটা বলতে চাই যে উত্তর আমেরিকার ক্ষেত্রে 18 বছরের নিচে শিশুদের
চিকিৎসা করতে গেলে, ওষুধ দিতে গেলে তার অভিভাবকের স্বাক্ষর লাগবে। তো আচ্ছা। এক্ষেত্রে আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শ্রোতাদের কাছে বলতে চাই যে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা সাইকিয়াট্রিস্ট না হন, অথবা শিশু মনোরোগ বিষয়ে আপনার যদি একাডেমিক কোনো জ্ঞান না থাকে, তাহলে এই চিকিৎসাতে আপনি বাধা দিবেন না। কেননা জিনিসটি বোঝা এবং এটাকে আমলে নেওয়া কঠিন। এখানে বুঝতে হবে যে এটি শিশুর স্বার্থেই এই চিকিৎসাটা করা হচ্ছে। তো এই চিকিৎসাতে যে ওষুধগুলো আমরা সাধারণত দিয়ে থাকি, এটা দুই ধরনের হয়ে থাকে। আবার ওষুধ ছাড়াও কিছু বিষয় রয়েছে, সেগুলোর মাধ্যমেও তার আচরণকে নিয়ন্ত্রণ করা যায়। তো আমরা আজকে অনুষ্ঠানে প্রথমে ওষুধ ছাড়া যে কাজগুলো আমরা করতে পারি সেগুলো আমরা একটু আলোচনা করে নেই। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একটি বিশেষ ধরনের এক্সারসাইজ শিশুর মনোযোগিতাকে ফিরিয়ে আনতে পারে। সেটি হচ্ছে যে আমাদের মাথা, যে আমাদের যে মস্তিষ্ক রয়েছে তার পিছনে সেরিবেলাম রয়েছে। এই সেরিবেলামের মধ্যে রয়েছে অনেকগুলো নিউরন, প্রায় 70% মতো নিউরনের বসবাস ওই এলাকায়। এবং একটি বিশেষ ধরনের এক্সারসাইজ, যেটাকে ব্যালেন্স মেনটেনিং এক্সারসাইজ বলা হয়, অর্থাৎ যেমন এক পায়ে দাঁড়িয়ে থাকা, হাতটা ছড়িয়ে দেওয়া, আবার অন্য পায়ে দাঁড়িয়ে থাকা, এরকম, আবার একটি লাইনের উপরে হেঁটে যাওয়া, এই ধরনের নানা কসরত যেগুলো তার ব্যালেন্সকে স্থির করবে। সেক্ষেত্রে ফিজিক্যাল থেরাপিস্টের কাছে গিয়ে তাদের তত্ত্বাবধানে এই ধরনের এক্সারসাইজ যদি করা হয়, তাহলে দেখা যায় যে তার মনোযোগিতা বেড়েছে। যদি এটা করা না যেতে পারে, মানে এটি একটি বিশেষ ধরনের এক্সারসাইজ যেগুলো ফোকাসিং এর জন্য হেল্পফুল হতে পারে। 1 2 নাম্বার হচ্ছে যে তার থেরাপি। আমরা যখন থেরাপি বলবো, সেই ক্ষেত্রে শিশুকে এবং তার প্যারেন্টকে, এখানে প্যারেন্টের কিছু শিক্ষা গ্রহণ করতে হবে। প্যারেন্টের এডুকেশন এবং শিশুর বিহেভিয়ার মডিফিকেশন, এই দুটো একটা ক্লিনিকে গিয়ে এবং সেখানে প্রশিক্ষিত সাইকোলজিস্টের তত্ত্বাবধানে কতগুলো কৌশল শিখতে হবে, যে যখন সে অমনোযোগী হয় তখন তার মনোযোগ ফিরানোর জন্য কি কি করণীয়। আমরা যেটা এটা আজকের আলোচনায় বিস্তারিত বলা সম্ভব নয়, তবে আপনারা যদি ক্লিনিকে যান তখন বিহেভিয়ার মডিফিকেশনের জন্য কিছু কায়দা কৌশল শিক্ষা দিবে। তারপর এই শিশুকে নিয়মিতভাবে সেই ক্লিনিকে নিয়ে যেতে হবে। কিন্তু এই অসুস্থতাটা যদি তার যে সিভিয়ারিটি, অর্থাৎ তার যে বৃদ্ধি, এটা যদি আশঙ্কাজনকভাবে বেড়ে যায়, সেই ক্ষেত্রে তখন ঔষধ দেওয়া ছাড়া আর কোনো বিকল্প তখন থাকে না। তো ঔষধকে আমরা 2 ভাগে ভাগ করি। একটি হচ্ছে স্টিমুল্যান্ট জাতীয় ঔষধ, আর একটি হচ্ছে নন স্টিমুল্যান্ট জাতীয় ঔষধ। স্টিমুল্যান্ট জাতীয় ঔষধ যেগুলো, সেগুলো মানে মিথাইল ফেনিডেট, এরকম গাল ভরা কিছু নাম রয়েছে, আপনাদেরকে নামগুলো মুখস্থ না করলেও চলবে, শুধু জানতে হবে যে উদ্দীপনা একটি, মানে এখানে একটু ভয়ের কারণ থাকে অনেক অভিভাবকের, যে শিশুটি নিজেই উত্তেজিত থাকে, হাইপার অ্যাক্টিভ থাকে, তাকে আবার উত্তেজক ঔষধ তাহলে তো সে আরো বেশি উত্তেজিত হয়ে যাবে। বিষয়টি আসলে একটু জটিল। সহজভাবে বললে আমরা যেটা বলি, যে যখন একটা শিশু হাইপার অ্যাক্টিভ হয়ে যায় এবং সে ফোকাস করতে পারে না, মনোযোগটা নিবদ্ধ করতে পারে না, তখন কিন্তু তার মস্তিষ্কের যে ব্রেইন রয়েছে, সে ব্রেইনের ডরসাল ফ্রন্টাল লোব, এই প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা মস্তিষ্কের সামনের ভাগের যে অংশটার একটা বিশেষ জায়গায়, সেখানে কিন্তু এই কিছু নিউরোট্রান্সমিটারের অভাব থাকে, কিন্তু ব্রেইনের অন্য জায়গায় সে অভাবটা থাকে না। অর্থাৎ একটা ব্রেইনের অঞ্চল বেঁধে কিছু ঘাটতি থাকে, সে ঔষধ দিয়ে সেই টার্গেটেড অঞ্চলগুলোতে আমরা
তার উৎপাদনটা বাড়িয়ে দেই। যেটাকে আমরা বাড়িয়ে দেই সেটাকে আমরা বলি ডোপামিন, একটি নিউরো ট্রান্সমিটার, একটা কেমিক্যাল যেটি স্বাভাবিকভাবে সুস্থ মস্তিষ্কে মানুষের উৎপাদন হয়ে থাকে নির্দিষ্ট হারে। আর আরেকটি মানে জিনিস রয়েছে, কেমিক্যাল রয়েছে, যেটাকে আমরা বলি অ্যাড্রিনালিন। তো অ্যাড্রিনালিনটি শরীরের ভেতরে যে কিডনির উপরে সুপ্রারেনাল গ্ল্যান্ড রয়েছে সেখান থেকে নিঃসরণ ঘটে। অর্থাৎ এই স্টিমুলেন্ট ড্রাগটা নিলে ওই উত্তেজনা কিছুটা বাড়বে, যেমন তার হার্টের বুক ধড়ফড় জিনিসটা বেড়ে যেতে পারে। সাইড ইফেক্ট গুলো যদি আমরা আলোচনা করি তাহলে শিশু একটু মাথা ব্যথা হতে পারে, তারপরে শিশুর অ্যাপেটাইট কমে যেতে পারে, এটি পেটে একটু ব্যথা হতে পারে, এবং এটা যদি পর্যায়ক্রমে দেওয়া হয় তখন ওই শিশু তার গ্রোথটা মনিটর করতে হয়। এটি আরেকটি হচ্ছে যে এই ওষুধগুলো কন্টিনিউয়াসলি দেওয়ার প্রয়োজনীয়তা নেই, এটি লক্ষ্য রাখতে হবে। এই শিশুকে বিভিন্ন সময়ে গ্যাপ দিতে হবে, ওটাকে আমরা বলি ড্রাগ হলিডে। অর্থাৎ একটা শিশুকে যেমন শনিবার রবিবার যদি স্কুল বন্ধ থাকে তখন আমরা সেই উত্তেজক ওষুধটা দেই না, এবং সামারে যখন স্কুল বন্ধ থাকে তখন আমরা ওষুধটা থেকে বিরত থাকতে পারি। এরকম বিভিন্ন ক্ষেত্র বিশেষে তাকে কিছুটা নিষ্কৃতি দিয়ে ঔষধ চালাতে হবে। সেই সাথে লক্ষ্য রাখতে হবে যে তার উপসর্গের কতটুকু উপশম হলো। সাধারণত একটি ডোজে হতে পারে, এবং এই ওষুধগুলো কখনো বিকালের দিকে অতিমাত্রায় নেওয়া যায় না, কেননা তাহলে রাতে সে ঘুমোতে পারবে না। এই ওষুধটা নিলে তার ঘুমের একটি ব্যাঘাত ঘটবে, এবং অ্যাপেটাইট যেটা রুচি সেটা এবং কমে যাবে, এবং পরিণামে তার খাবার গ্রহণটা স্থিমিত হয়ে যেতে পারে, কমে যেতে পারে, এবং তার ওয়েট লস হতে পারে, অর্থাৎ তার ওজন কমে যেতে পারে। তাহলে ওজন কমে গেলে তার বৃদ্ধি, শারীরিক বৃদ্ধি একটু ব্যাঘাত ঘটতে পারে, কিন্তু এটা ভয়ের কোনো কারণ নেই। ভয়ের কারণে এই কারণে যে তো ডক্টর খন্দকার তাহের, আমরা আলোচনা শুনবো, আমাদের একটু বিরতিতে যেতে হবে। দর্শক, সময় হলো বিরতি নেবার। বিরতির পর আবার ফিরে আসবে অনুষ্ঠানে, আশা করি ততক্ষণ আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন টিভিএন অননেস, সাথে আছি ডাক্তার সজল আশফাক। আমাদের আজকের অতিথি বোর্ড সার্টিফাইড সাইকিয়াট্রিস্ট ডক্টর খন্দকার তাহের। আজকে আমরা কথা বলছি ADHD চিকিৎসা নিয়ে। তো আমরা ওষুধ দিয়ে চিকিৎসার কথা একটু শুরু করেছি, এবং কিভাবে নিতে হবে সেটা আমরা একটু আলোচনা করলাম। তো এরপরে কি মানে পরবর্তীতে কিভাবে আপনারা এটাকে ফলো আপ করবেন, মানে এই ওষুধই যদি সে ভালো হতে থাকে তাহলে কিভাবে চলতে থাকবে? আপনি বলছেন যে বিরতি দিয়ে ওষুধগুলো নেওয়া যেতে পারে, সেক্ষেত্রে আপনারা কিভাবে মনিটর করেন যে রোগীটা ভালো হচ্ছে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনিটরিং এর বিষয়টি হচ্ছে যে এটি বাসায় অথবা স্কুলের যে মানে পরিবেশে, সেটিং এ এটি করা যাবে না। এটা শিশুকে নিয়ে যেতে হবে নিয়মিতভাবে, ক্লিনিক অ্যাপয়েন্টমেন্ট থাকলে সেখানে নিয়ে যেতে হবে, কারণ একজন প্রশিক্ষিত সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্ট তাকে একটি ইভালুয়েশন করে তার প্রগ্রেসটা, তার উন্নতিটা ডকুমেন্ট করবে অথবা লিখে রাখবে। সেই ক্ষেত্রে শিশুর যদি উন্নতি হয় সেক্ষেত্রে শিক্ষকের কাছ থেকে একটি ফিডব্যাক নেওয়া যেতে পারে যে সে ক্লাসে কতটুকু মনোযোগী, এখন কোনো প্রশ্ন তাকে জিজ্ঞাসা করলে সে পুরোটা শুনে কিনা, উত্তর দেওয়ার সময় সে স্থির থাকতে পারে কিনা, তারপরে যে ভুলগুলো সে পরীক্ষার খাতায় কিংবা কাগজে করে সেগুলোতে ভুলের পরিমাণটা কমে গেছে কিনা, এরকম করে সে শিশুর উন্নতিটা লক্ষ্য করতে হবে। প্রথম দিকে যেহেতু শিশুর শারীরিক কিছু কষ্ট হয়ে থাকে তখন ধৈর্য ধরতে হবে, কারণ শরীর ওই ওষুধটাকে কিছুদিন পরে মানিয়ে নেবে। এটা হচ্ছে যে কি ধরনের কষ্ট হতে পারে আপনি যেটা বলছেন, যেটা মানিয়ে নিতে হবে। হ্যাঁ, কষ্টর ভিতরে যেমন পেটে ব্যথা হতে পারে, ওষুধ নিজেই অ্যাবডোমিনাল এক ধরনের পেইন দিতে পারে। তারপর বুক ধড়ফড়, অর্থাৎ যেহেতু এটা স্টিমুল্যান্ট, অ্যাড্রিনালিন হরমোনটা যখন বেড়ে যায় সেক্ষেত্রে হার্টের হৃদস্পন্দনটা বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে সে অস্থির
অস্থিরতায় ভুগতে পারে, অথবা দেখা যাবে সে ঘামছে। তো শরীরের বিভিন্ন ধরনের ঘাম হতে পারে, ঘামের ফলে শরীরে এক ধরনের দুর্গন্ধ থাকতে পারে, যেটি শিশু পছন্দ করতে নাও পারে। আর সেটি হচ্ছে যে ডোজ যদি বেশি হয়ে যায় তাহলে এটি দেখা যাবে যে রাতে ঘুমোতে সমস্যা করতে পারে। এই ক্ষেত্রে প্রতিটি শিশু একটি ভিন্নভাবে তাকে চিকিৎসা করতে হবে। অর্থাৎ একটি নির্ধারিত ডোজে প্রত্যেক শিশু ভালো হয়ে যাবে এটি মোটামুটি সম্ভব নয়। কারণ শিশুর শরীরের যে মেটাবলিজম এবং তার যে শরীরের গড়ন এবং তার রেসপন্স, এটি প্রথমে কমপক্ষে 3 মাস পর্যন্ত মনিটর করে তখন একটি নির্ধারিত মাত্রায় তাকে ওষুধ দিতে হবে এবং সেই ওষুধটা কন্টিনিউয়াস চলবে। আমরা যেটা বলতে চাই যে ওষুধগুলো থেকে নিষ্কৃতি পেতে হলে তাকে ট্রায়াল দিতে হবে যখন স্কুল বন্ধ থাকে। স্কুল যখন বন্ধ থাকে তখন ওই শিশুকে অন্য কিছু বই দিয়ে তাকে পরীক্ষা করতে হবে, যেমন গল্পের বই অথবা এক্সট্রা কারিকুলার কিছু অ্যাক্টিভিটি যেখানে মনোযোগের বিষয়টা থাকে এবং সেই সাথে ছোট ছোট পরীক্ষা। তো অভিভাবকরা সেইটা করতে পারেন। যদি দেখা যায় যে শিশুর অনেক উন্নতি হয়েছে, সে এখন ফোকাস করতে পারছে এবং সে ইনস্ট্রাকশনটা নিতে পারছে, প্রশ্নগুলোকে নির্ভুল উত্তর দিতে পারছে, তাহলে বোঝা যাবে যে তার উন্নতি হচ্ছে। হয়তো পরবর্তী বছরে ওষুধের ডোজটা অর্ধেক করে নেওয়া যেতে পারে, তার পরবর্তী বছরে সেটিকে পুরোপুরি বন্ধ করে দেওয়া যেতে পারে। কিন্তু আমরা যদি এগুলো না করি, সে পরিণামটার কথা আমি দর্শক শ্রোতাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। পরিণামটা হচ্ছে যে আমাদের সমাজ, আমাদের যে আশা চাহিদা, আমরা সাধারণত অসুস্থতা বলতে শারীরিক অসুস্থতাটাকে বুঝি। কিন্তু যখন একটা শিশু ADHDর কারণে সে একাডেমিক মানে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়, তখন আমরা শিশুকে বুলি করি, অর্থাৎ তাকে মন্দ কথা বলি, তাকে এমন এমন শব্দ দিয়ে তাকে অ্যাবিউজ করি। এটা এক ধরনের অত্যাচার বলা যেতে পারে, কারণ অ্যাবিউজের ভালো বাংলা আমার জানা নেই, এটাকে অত্যাচারই বলা যায়। সেক্ষেত্রে শিশুর অধিকার লঙ্ঘিত হয় এবং সেটি স্বাস্থ্যকর নয়। এই শিশু ক্রমান্বয়ে নিজের উপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে এবং শিশুকে ADHD চিকিৎসা না করলে পরিণামে এর হাত ধরে তার আচরণগত স্থায়ী কোনো অসুখ, যেটি আরো যেটাকে আমরা বলি যে কখনো কখনো দেখা যায় যে ADHD যদি শিশুকালে কিংবা কৈশোরে থাকে, তখন পূর্ণ বয়সে তার বাইপোলার ডিসঅর্ডার হওয়ার একটি প্রবণতা থাকে, অথবা সে অন্য কোনো মানে বিশৃঙ্খল আচরণে আবদ্ধ হয়ে যেতে পারে। তো আমরা এখানে যে অনেক সময় অনেক অভিভাবক তাকে ধমক দেন অথবা তাকে নিন্দা করেন, এই দেশে তো শিশুকে প্রহার করা, ফিজিক্যাল মানে আঘাত করাটা আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু এতে শিশুর কোনো উৎপাদনশীলতা, প্রোডাক্টিভিটি বাড়বে না। আমাদের বাংলাদেশে অনেক শিশু এভাবে অ্যাবিউজড হয়ে তারা কর্মক্ষমতা হারিয়ে ফেলে। তারপর দেখা যায় এই শিশু একটি পর্যায়ে গিয়ে সে প্রাথমিক স্তর অতিক্রম করতে পারে না এবং জীবনটাকে সে অসহ্য মনে করে। কিন্তু তার যদি চিকিৎসা করা হতো তাহলে সে একাডেমিক পারফরমেন্সটা ভালো হতো, তার আচরণ থাকতো নিয়ন্ত্রিত, যেটাকে আমরা বলি কন্ট্রোলড মোটর অ্যাক্টিভিটি, তারপরে তার ফোকাসিং ক্ষমতা, মনোযোগটা একটু উন্নত হতো। মনোযোগের সাথে রয়েছে স্মৃতিশক্তির বিকাশ। স্মৃতিশক্তিটা যদি মনোযোগটা নষ্ট হয়ে যায় তাহলে স্মৃতিশক্তিটা হবে না। এবং সেই সাথে আমরা যেটা বলি যে নন স্টিমুলেন্ট কতগুলো ঔষধ রয়েছে, যেমন ক্লোনিডিন রয়েছে, স্টেরেটা নামে কিছু ওষুধ রয়েছে যেগুলো মানুষের মস্তিষ্কে কাজ করে। সেটি যে মস্তিষ্কের ভিতরে যে সিম্প্যাথেটিক সিস্টেম রয়েছে সেগুলোকে দমন করে তার উত্তেজনাটা কমিয়ে দেয়, ফলে তার হাইপার অ্যাক্টিভিটি অনেকাংশে ভালো হয়। অথবা উভয় ওষুধের দরকার হতে পারে, এখন কোনটা কার জন্য দরকার হবে এবং সেটা আমরা আগে থেকে নির্ধারণ করতে পারবো না। সুতরাং আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে পরবর্তী প্রজন্ম, বাংলাদেশ অথবা বাংলা ভাষী
যে মানে প্রবাসী যে জনগোষ্ঠী এই উত্তর আমেরিকায় বসবাস করছেন, তাদের সম্ভাবনা নিহিত রয়েছে তাদের শিশুদের উপরে। আমাদের আশা আকাঙ্ক্ষা সবকিছু শিশুদের উপরে নির্ভর করবে আগামী দিনগুলো। তাদের দিনগুলোকে যদি আমরা প্রস্ফুটিত করতে চাই, তাদের জীবনকে যদি সার্থক করতে চাই, তাহলে বকা ঝকা করে, বৈজ্ঞানিক তত্ত্বকে অবহেলা করে আমরা এটা হাসিল করতে পারবো না, বাস্তবায়ন করতে পারবো না। আমি এখন একটি উন্নত সময়ে সমাজে বসবাস করছি, যেখানে বৈজ্ঞানিক তত্ত্ব এবং বৈজ্ঞানিক তত্ত্বের ভিত্তিতে বিভিন্ন ধরনের অসুস্থতা বিজ্ঞানীরা পরিশ্রম করে আমাদের সামনে হাজির করছেন। এটি একটি হচ্ছে, এবং এই যে শিশু কিশোর, তাদেরকে একটু চিকিৎসা করলে তাদের আচরণও বাড়বে এবং আপনার স্বপ্ন পূরণ হবে। কিন্তু সেই জন্য আপনার দরকার হবে আপনার নিজেকে জিনিসটা বোঝা। আপনি এটার কোনো ব্যাখ্যা তাকে দিবেন না। আমরা সাধারণত একে অন্যকে দোষ দেই, যেমন শিশুকে আমরা অভিযুক্ত করি, শিশুকে গালিগালাজ করি, শিশুর প্রতি অশ্রাব্য শব্দ প্রয়োগ করি, তার প্রতি আমাদের ইমোশনটাকে আউটব্রাস্ট করি, কারণ আমরা মনে করি শিশু ইচ্ছে করে সে কাজটি করেনি। অর্থাৎ ইচ্ছে করলেই একটি শিশু মনোযোগটা আনতে পারতো, কিন্তু আমরা আদর মাখা কিছু শব্দ, আমার শিশু খুব দুষ্ট, আমার শিশু খুব চঞ্চল, শুনেন, এই ধরনের মিষ্ট কথায় তার চিকিৎসা হবে না। এটি একটি সমস্যা, এটি একটি অসুস্থতা। মানসিক অসুস্থতা মানে এই নয় যে এটি পাগল অথবা পাগলামি, এটি বোঝায় না। আমাদের মানসিক অসুস্থতা বুঝতে গেলে প্রয়োজনীয় বাংলা শব্দের যথেষ্ট অভাব এবং ঘাটতি রয়েছে। সে সাথে রয়েছে আমাদের সংস্কৃতি। আমাদের সংস্কৃতি আমাদেরকেই উন্নত করতে হবে শিক্ষার মাধ্যমে। জি, বুঝতে পেরেছি ডক্টর খন্দকার তাহের, অনেক ধন্যবাদ। আপনি যে কথাগুলো বললেন খুবই গুরুত্বপূর্ণ, এবং এই বিষয়টা আমার মনে হয় যে আমিও একটু আপনার সাথে কথা মিলিয়ে যদি বলি যে আমাদেরকে একটা বিষয় উপলব্ধি করতে হবে যে আমরা বাংলাদেশে নেই, আমরা পৃথিবীর এমন একটা দেশে আছি যেখানে এই রোগের বিষয়, বিশেষ করে মানসিক সমস্যার বিষয়ে উন্নত চিকিৎসা আছে। সেক্ষেত্রে নিউ ইয়র্ক তো বটেই, নিউ ইয়র্ক তো এই ব্যাপারে আরো বেশি অগ্রসর, এবং সেই সুবিধাটা যদি আমরা নিতে না পারি সেটা আসলে আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক হবে। এই বিষয়টা আমাদেরকে উপলব্ধি করতে হবে। আমাদের যে মানসিকতা আছে, আমরা বাংলাদেশি হিসাবে আমাদের মধ্যে যেসব দোষত্রুটি আছে তার বাইরে বেরিয়ে আসতে হবে, আসলে বুঝতে হবে আমরা এখন ইন্টারন্যাশনাল সিটিজেন। তো এই বিষয়টা একটা বড় বিষয়। তো আমি একটু আগে ফিরে যাই। আপনি এর আগে বলছিলেন না যে কিছু উপসর্গ হবে ওষুধ চলাকালীন, যেগুলো হয়তো শিশুকে কিছুটা কষ্ট দিবে, কিন্তু সেগুলো শিশু মানিয়ে নিতে পারবে। তা আমার দুটো প্রশ্ন, আমাদের হাতে খুব বেশি সময় নেই। তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে কতটুকু উপসর্গের জন্য আমরা অপেক্ষা করব যেটা শিশু মানিয়ে নিতে পারবে বলে আমরা মনে করব, বা কতটুকু হলে আমরা এই উপসর্গের বিষয়েই আমরা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করব যে ও তো অনেক বেশি কষ্ট পাচ্ছে, এখন আসলে কি করণীয়? ওকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কষ্টের ভিতরে যেটি প্রথমে আমাদেরকে নজর দিতে হবে যে তার ওজন, শরীরের ওজন কি কমে যাচ্ছে কিনা, এটি, এবং সেই সাথে তার খাবারে অরুচি, কারণ এই স্টিমুলেন্ট ঔষধের ভেতরে খাবারের একটা অরুচি তার থাকতে পারে। সেক্ষেত্রে সে খাবার গ্রহণ যদি কমিয়ে দেয় এবং তার যদি ওজন কমতে থাকে, সেটি গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে তার মাথা ব্যথা, মাথায় ব্যথা করতে পারে এবং পেটে ব্যথা করতে পারে। এই ব্যথাটা যদি বেশি হয় তখন আমরা চিকিৎসকের নজরে নিয়ে এসে ওষুধটাকে পরিবর্তন করে অন্য একটি ঔষধ ভিন্ন মাত্রায় দিলে, কারণ কিছু কিছু উপসর্গ সাইড ইফেক্ট রয়েছে যেগুলো ডোজ ডিপেন্ডেন্ট। ডোজ ডিপেন্ডেন্ট কথাটার অর্থ হচ্ছে যে বেশি ডোজে উপসর্গটা মানে বাড়ে, আবার কম ডোজে সেটা থাকে না। হ্যাঁ, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। আরেকটি হচ্ছে বিশেষ করে মেয়ে যদি হয় তখন তার গ্রোথ, কেননা আমরা জানি যে মেয়েদের গ্রোথ আর্লি এজ গুলোতে একটু দ্রুত হয় ছেলেদের তুলনায়। সেক্ষেত্রে তার যে লং বোন রয়েছে, ওখানে একটা কার্টিলেজ রয়েছে, এপিফেশিয়াল কার্টিলেজ, সেটা যদি দ্রুত ফিউজ হয়ে যায় তখন তার
উচ্চতা বিঘ্নত ঘটবে। সেক্ষেত্রে তার ওজন উচ্চতাকে খুব রাইচুয়ালি, অর্থাৎ আমরা যেটা মনে করি যে প্রাইমারি কেয়ার ডক্টরের কাছে গিয়ে খুব ঘন ঘন তার উচ্চতা এবং ওজনটাকে মনিটর করতে হবে। এই জন্যই যে শিশুটা বাড়ছে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, লক্ষ্য রাখতে হবে যে তার বিঘ্নিত হচ্ছে কিনা। যদি হয়ে থাকে তখন আমরা যেমন ড্রাগ হলিডে যেটা বলেছি, সেটি হচ্ছে যে যখন পরীক্ষা যখন থাকে না, একটা শিশু যখন কোনো পরীক্ষা থাকে না অথবা সামনে কোনো রিগোরাস কোনো হোমওয়ার্ক নেই, তখন আমরা ইচ্ছা করলে একটি দুইটি ডোজ অনেক সময় বন্ধ করে দিতে পারি। সেই ক্ষেত্রে শরীর একটা এসকেপ পেতে পারে। আর আরেকটি হচ্ছে যে এই জিনিসটা অত্যন্ত প্রশিক্ষণের মাধ্যমে অভিভাবককেই শিখতে হবে। তো সেটি যে ক্লিনিকে গিয়ে আমাদের অভিভাবকদের প্রতি আমার একটি অনুরোধ, আমাদের এই উত্তর আমেরিকায় মানসিক রোগ বিষয়ক যে ক্লিনিকগুলো রয়েছে সেখানে কিছু সোশ্যাল ওয়ার্কার থাকে। আমাদের জনগোষ্ঠী মনে করে সোশ্যাল ওয়ার্কার মানে হলো সে জনসেবা করে। এটি একটি ভুল ধারণা। সোশ্যাল ওয়ার্কার কোনো জনসেবা নয়, শব্দ দুটো ইংরেজি, কিন্তু এর অর্থ জনসেবা নয়, যেটা আমাদের দেশের রাজনীতিবিদরা জনসেবা করে বেড়ায়। অনেকে যেমন আমাদের প্রবাদ প্রতিম হাজী মোহাম্মদ মহসিন, উনি জনসেবা করে বিখ্যাত হয়েছে, এমনটি নয়। এটি একটি পেশা। সোশ্যাল ওয়ার্কার মাস্টার ডিগ্রি অর্জন করতে হয় ইউনিভার্সিটিতে পড়ে। এটির নাম হচ্ছে সোশ্যাল ওয়ার্কার, কিন্তু এটি কাজ সম্পূর্ণ বৈজ্ঞানিক পন্থায় তারা করে থাকে। আমরা তাকে প্রশিক্ষণ নিতে হয়, তার প্রশিক্ষণ নিতে হয়। সুতরাং সোশ্যাল ওয়ার্কারের কাছে আপনি কৌশলগুলো শিখে নিবেন অথবা কাউন্সিলরের কাছে নিবেন। আরেকটি বিষয় হচ্ছে যে এডিএইচডি শিশুর ভিতরে অনেক সময় মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার লুকিয়ে থাকতে পারে। আমরা যেটা জানি যে মেজর ডিপ্রেশন অ্যাডাল্টের ক্ষেত্রে যেমন কান্না এনে দেয় অথবা তাকে ধীর স্থির করে ফেলে, স্লো করে ফেলে, ঠিক উল্টাটা ঘটে হচ্ছে যখন ডিপ্রেশন একটা শিশুকে আক্রান্ত করে। অনেক সময় দেখা যায় যে একটা এডিএইচডির বাচ্চা, তার কিন্তু ডিপ্রেশনও একই সাথে শুরু হতে পারে। সেক্ষেত্রে শিশু আক্রমণাত্মক হয়ে যাবে, অর্থাৎ কাউকে খামচি দিবে, কাউকে আঘাত করবে, হঠাৎ করে বাবা মাকে আক্রমণ করবে এবং সে খিটখিটে থাকবে এবং কোনো কিছু ছিঁড়ে ফেলতে চাবে। সেই শিশুকে তখন চিকিৎসকের তত্ত্বাবধানে তাকে অ্যান্টি ডিপ্রেসেন্ট দিয়ে তার এই মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের চিকিৎসা করতে হবে। এবং মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের চিকিৎসা না হলে বুঝতে পেরেছি, আমার সেটাও চিকিৎসা করতে হবে পাশাপাশি। তো ডক্টর খন্দকার তাহের, আমরা অনুষ্ঠান শেষ করব। তো আজকে অনুষ্ঠান থেকে যেটা বুঝলাম যে এক্ষেত্রে চিকিৎসা করলে আপনি যেটা বলছিলেন যে কোনো একটা সময় হয়তো বিনা ওষুধেই সে ভালো থাকবে এবং একটা সময় হয়তো ওষুধই লাগবে না, সম্ভাবনা আছে। কাজে হতাশ হওয়ার কিছু নাই, কাজে চিকিৎসাটা নিতে হবে, তাহলে হয়তো একটা সময় থাকবে না। এটা খুবই আশার একটা কথা। আমি এই আশার কথাটা দিয়ে অনুষ্ঠান শেষ করতে চাই যে চিকিৎসা নিলে ভবিষ্যতে ওষুধ ছাড়াই এই বাচ্চাটা ভালো থাকবে এবং তার ভবিষ্যৎ জীবনটা উন্নত হবে। তো ডক্টর খন্দকার আপনাকে অনেক, জি সংক্ষেপে যদি বলেন। সংক্ষেপে যদি এক লাইনে একটা কথা আমি সেটা হচ্ছে যে অ্যাটেনশন ডেফিসিট এবং হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এই শিশুটি যখন বড় হবে তখন কিন্তু প্রাকৃতিক নিয়মে তার হাইপার অ্যাক্টিভিটিটা কমে যাবে, কিন্তু ইনঅ্যাটেনশন থেকেই যাবে। অর্থাৎ প্রাপ্ত বয়স্ক 18 বছরের পর তার ইনঅ্যাটেনশনটা থেকে যাবে, কিন্তু অ্যাক্টিভিটিটা কমে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কিন্তু চিকিৎসা করলে তো পুরো সবগুলোই চলে যাবে, মানে চিকিৎসা করলে মানে চলে যাবে। এবং আমাদের জানতে হবে যে আজকের আলোচনা যদিও এটি বিষয় নয়, তবে অ্যাডাল্ট এডিএইচডি সমাজে আছে এবং অ্যাডাল্ট এডিএইচডি নিয়ে আমরা আরেক সময় না হয় কথা বলবো, আমরা আরেক সময় আলোচনা করব। এটাও একটি জনস্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের আমন্ত্রণ রইল। অনেক ধন্যবাদ ডক্টর খন্দকার তাহের, এবং আগামী বিষয়টা আমরা ঠিক করলাম কোন একটা সময় আমরা অ্যাডাল্ট এডিএইচডি নিয়ে কথা বলবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।
দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমরা কথা বলেছি এডিএইচডি নিয়ে এবং এর চিকিৎসা নিয়ে, বিশেষ করে শিশুদের নিয়ে আমরা কথা বলেছি। আশা করি আজকের এই অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হয়েছেন। ভবিষ্যতে আমরা বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলবো। আমাদের সাথেই থাকবেন, টিভিএন 24 এর সাথে থাকবেন টিভিএন ওয়েলনেস এর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।